থাইল্যান্ড ও কম্বোডিয়া তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। সংঘাত ছড়িয়েছে আরও বেশি এলাকায়। 3 দিন ধরে চলমান এই সংঘাতে দুই দেশে অন্তত 32 জন নিহত হয়েছেন। এর মধ্যে সংঘাত থামাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। তবে এ বিষয়ে জোরালো সাড়া মেলেনি ব্যাংকক থেকে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত শুরু হয়েছে শত বছরের বেশি পুরনো সীমান্ত বিরোধ থেকে। তৃতীয় দিনে নতুন করে থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ ত্রাত এবং কম্বোডিয়ার পুরসাদ প্রদেশে সংঘাত শুরু হয়েছে। সংঘাতের অন্যান্য কেন্দ্র থেকে এই দুই অঞ্চলের দূরত্ব শতাধিক কিলোমিটার। দুই দেশের মধ্যে 817 কিলোমিটার সীমান্ত রয়েছে। নতুন এলাকায় সংঘাত শুরুর আগে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল দেশটির সুরিন, উবন, রাত চাথানি ও শ্রীসাকেত প্রদেশে সংঘাত চলছে। 8টি জেলায় সামরিক আইন জারি করা হয়েছে। থাইল্যান্ডের কর্মকর্তারা আজ জানিয়েছেন 3 দিনের সংঘাতে দেশটিতে 13 বেসামরিক মানুষ ও 6 সেনা নিহত হয়েছেন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,40,000 মানুষকে। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত শুরু হয় বৃহস্পতিবার। প্রথম 2 দিন নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি কম্বোডিয়া। তবে আজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 3 দিনে থাইল্যান্ডের হামলায় 13 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 8 জন বেসামরিক মানুষ এবং 3 জন সেনা সদস্য। সংঘাতের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন দেশটির 35,000-এর বেশি মানুষ। 3 দিন ধরে চলমান সংঘাতে একে অপরের ওপর পাল্টাপাল্টি অভিযোগ এনেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। থাইল্যান্ডের বেসামরিক এলাকাগুলোতে কম্বোডিয়ার সামরিক বাহিনীর কামানের গোলা ও রকেট ছুড়েছে বলে অভিযোগ এনেছে ব্যাংকক। অপরদিকে নমপেনের অভিযোগ, বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করছে থাই বাহিনী। তবে এমন অভিযোগের কোনো জবাব দেয়নি থাইল্যান্ড। 1907 সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা নির্ধারণ করে দেয় ফরাসি ঔপনিবেশিক সরকার। তবে ওই মানচিত্র নিয়ে আপত্তি ছিল ব্যাংককের। আপত্তির বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতেও গড়িয়েছে। তবে বরাবরই আদালতের রায় গেছে কম্বোডিয়ার পক্ষে। তারপরও কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে শত বছরের বেশি সময় ধরে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড। এসব সংঘাতে বড় ভুক্তভোগী দুই দেশের সাধারণ মানুষ। এবারও ব্যতিক্রম নয়। রয়টার্সের প্রতিবেদনে সংঘাতের কারণে থাইল্যান্ডের শ্রীসাকেত প্রদেশে মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরা হয়েছে। প্রদেশটিতে একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত করা হয়েছে। এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন সেখানে 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন 51 বছর বয়সী নারী সামরং খামদুয়াং। নিজের ক্ষেত খামার ছেড়ে 10 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছেন তিনি। গৃহপালিত পশু পাখির দেখভালের জন্য রেখে এসেছেন স্বামীকে। এই নারী বলেন, গোলার শব্দে ভয় পেয়েছিলাম। এখন স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোন কলও করতে পারছি না, জানি না সেখানে কি ঘটছে। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গত মে মাসে। সে সময় সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হন। এরই মধ্যে সম্প্রতি সীমান্তে স্কুল মাইন বিস্ফোরণে আহত হন থাইল্যান্ডের এক সেনা। ওই ঘটনার জেরে বুধবার কম্বোডিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে নেয় থাইল্যান্ড। কম্বোডিয়ার রাষ্ট্রদূতকেও ব্যাংকক থেকে বহিষ্কার করা হয়। পরদিন থেকেই শুরু হয় সংঘাত। থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত নিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত চেয়া কেও। তার বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, শর্তহীন যুদ্ধবিরতির পাশাপাশি সীমান্ত নিয়ে ব্যাংকক ও নমপেনের দীর্ঘদিনের বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধান চায় কম্বোডিয়া। তবে কম্বোডিয়ার এই আহ্বানে জোরালো সাড়া দেয়নি থাইল্যান্ড। গতকাল থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপোংসা বলেছেন, যুদ্ধবিরতি আলোচনায় এগিয়ে নিতে কম্বোডিয়ার উচিত সংঘাত অবসানের জন্য প্রকৃত অর্থে আন্তরিকতা দেখানো। এর আগে শুক্রবার সতর্ক করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াচেয়াই বলেছেন, সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে। থাইল্যান্ডের আগ্রাসনের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে নমপেন। যদিও সংঘাতের প্রথম 2 দিন বৃহস্পতি ও শুক্রবারে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও চীন। আজ নতুন করে একই আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা চায় না থাইল্যান্ড। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি ইতোমধ্যে হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়েছে।